নমস্কার, আমি ডক্টর পারমিতা হাজারি। আমি একজন অবস্টেট্রিশিয়ান, গাইনোকোলজিস্ট আর ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আমি আজকে কিছু তথ্য বা কিছু বলতে পারেন মিথস আর ফ্যাক্টস যেটা আমাদের সোসাইটিতে আছে, যেটা আইভিএফ ট্রিটমেন্ট নিয়ে অনেকে অনেক ধারণা পোষণ করে, সেটা আদৌ সত্যি কি না সেটা জানবেন কি করে। তা ডাক্তারের মুখ থেকেই শুনে নিন। যেরকম অনেকে বলে যে আইভিএফ খুব পেইনফুল একটা জার্নি বা পেইনফুল একটা প্রসিজিয়ার, সেরকম অনেক মানুষেরা ঘাবড়ে যায়। ট্রিটমেন্টে যাওয়ার আগেই তারা অনেকবার ভেবে নেয় যে এত পেইনফুল জার্নিতে কি যাওয়া উচিত। সত্যি কথা বলতে কিন্তু পেইনফুল একদমই না আইভিএফ। আইভিএফ একটা মেডিকেল প্রসিজিয়ার বা বলতে পারেন একটা মেডিকেল ট্রিটমেন্ট প্রসেস, যেখানে আমরা পেশেন্টকে কখনোই কোনো পেইনফুল প্রসিজিয়ারের মধ্যে রাখি না। এখানে মাল্টিপল ইনজেকশনস লাগাতে হয়, সেটা ঠিকই, কিন্তু যে নিডলগুলো আমরা ব্যবহার করি সেখানে কিন্তু পেন নামমাত্র হয়। তো সেই জন্যে পেনের অনুভূতি কিন্তু অনেকটাই কম থাকে। কিন্তু এটাও বলা উচিত, পেন যেহেতু একটা সাবজেক্টিভ জিনিস, যে প্রত্যেকটা মানুষ কিন্তু পেন পারসেপশন আলাদা হয়, সেই জন্যে পেনের ব্যাখ্যা হয়তো আমি দিতে পারবো না সেভাবে, কিন্তু রিসার্চে বা স্টাডিতে দেখা গেছে যে পেন খুব মিনিমাল হয়। এবার অনেক মানুষেরা এটা ভাবে যে আইভিএফ মানেই সেটা হলো বাইরের শুক্রাণু বা বাইরের ডিম্বাণু ব্যবহার করা। এটা কিন্তু একদমই ভুল, কারণ প্রত্যেকটা মানুষের আইভিএফ করানোর কারণ আলাদা আলাদা হয়। অনেক মানুষ বিভিন্ন কারণের জন্য আইভিএফ করায়। কারোর যদি টিউবের অসুবিধা হয়, সেই মানুষকেও আইভিএফে যেতে হয়। কারোর যদি শুক্রাণুতে অসুবিধা হয়, যেরকম হাজব্যান্ডের ক্ষেত্রে, তখনও আইভিএফে যেতে হয়। কারোর ডিম্বাণুতে প্রবলেম হলো, তখনও আইভিএফ আমরা সাজেস্ট করি। কারোর এন্ডোমেট্রিওসিস আছে, পলিসিস্টিক ওভারি আছে, সেখানেও অনেক সময় আইভিএফ আমরা সাজেস্ট করি। এখানে কিন্তু আমরা পেশেন্টের ডিম্বাণু বা হাজব্যান্ডের শুক্রাণু নিয়েই ভ্রূণটা তৈরি করা হয়। কোনো কোনো ক্ষেত্রে কখনো যদি আমরা বুঝি যে ডিমের সংখ্যা বা ডিমের গুণমান এতটাই খারাপ হয়ে গেছে, বা হাজব্যান্ডের শুক্রাণু একদমই আমাদের সিমেন্ট রিপোর্টে অ্যাবসেন্ট দেখাচ্ছে, যেটাকে আমরা এজোস্পার্মিয়া বলি, তখন সেই ব্যতিক্রমী কয়েকটা কেস ছাড়া আমরা কিন্তু বাইরের ডিম্বাণু বা শুক্রাণু ব্যবহার করি না। তাই এখানে পুরো বাইরের জেনেটিক মেটেরিয়ালটা ইউজ করা কিন্তু আইভিএফে হয় না। সেই জন্য অনেকে যারা এটা ধারণা করে নিয়েছেন যে আইভিএফ মানেই আমাদের জেনেটিক মেটেরিয়াল ইউজ হবে না বা আমাদের শুক্রাণু বা আমাদের ডিম্বাণু ইউজ হবে না, সেটা কিন্তু একদমই ভুল। অনেকে ভাবে আইভিএফ খুব ডেঞ্জারাস একটা প্রসিজিয়ার, এখানে পেশেন্টের সুবিধার থেকে অসুবিধা বেশি হয় বা পেশেন্টের অনেক সাইড এফেক্ট হয়। সেটাও কি সত্যি? সেটা কিন্তু নয়। এটা যেরকম বাকি ট্রিটমেন্টের মতন, এটাও একটা মেডিকেল ট্রিটমেন্ট, যেখানে আমরা পেশেন্টদের কিছু ডোজ ঠিক করে ইনজেকশন দিই। এবার ইনজেকশন নিলে কিছু পেশেন্টের কিছু সাইড এফেক্ট হতে পারে, কিন্তু সেটা খুব সামান্য। যেরকম ইনজেকশনের জায়গায় একটু রেডনেস হয়ে যাওয়া বা একটু ইচিং হওয়া বা সামান্য একটু পেন হওয়া, বা অনেক সময় পেশেন্টরা একটু ওয়েট গেইন করে, পেশেন্টের মুড সুইং হয়, এই ব্যাপারগুলো হয়। এখানে কিন্তু খুব সিভিয়ার সাইড এফেক্ট কিন্তু হচ্ছে না। যারা পলিসিস্টিক ওভারি পেশেন্ট, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে ওভেরিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোম বলে একটা আমরা অ্যাডভার্স একটা সিচুয়েশনে কিছু কিছু ক্ষেত্রে পড়ি, যেখানে পেশেন্টের ওভারিগুলো খুব বেশি মাত্রায় স্টিমুলেট হয়ে যায়। তার কারণে কি হয় যে ওভারি সাইজ বড় হয়ে যায় এবং পেটের মধ্যে অনেক সময় ফ্লুইড জমতে থাকে। এরকম ক্ষেত্রে কিন্তু আমরা খুবই কশিয়াস হয়ে আমাদের ইনজেকশনগুলো সিলেক্ট করি, ডোজটা ঠিক করি এবং এমনভাবে ট্রিটমেন্টটা সাজানো হয় যাতে এই সাইড এফেক্টটা পেশেন্টের না হয়। সেই জন্যে ডাক্তাররা কিন্তু খুব ভাবনা চিন্তা করেই আইভিএফ প্রসিজিয়ারটা করে। এই জন্যে এইটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। আর যদি কারোর হয়েও থাকে সব ইনজেকশন পত্র ঠিক লাগানো সত্ত্বেও, তাহলে সেটার ম্যানেজমেন্টও পসিবল। এবার অনেকে ভাবে আইভিএফ খুব কস্টলি একটা প্রসিজার, মানে আইভিএফে ঢোকা মানেই লাখ লাখ টাকা আমাদের বেরিয়ে যাবে এবং হাতে হয়তো আমরা কোনো ফল পাবো না। এটাও কিন্তু সত্যি নয়। আইভিএফ যখন আপনারা যাচ্ছেন একটা ট্রিটমেন্ট প্রসিজারে, তারও অনেক সুবিধা অসুবিধা থাকতেই পারে, কিন্তু আইভিএফ একটা খরচা সাপেক্ষ চিকিৎসা
এটা আমরা আগে থেকে পেশেন্টদের জানিয়ে দিই, কিন্তু তার মানে এটা না যে এটা আপনার লাগাম ছাড়া খরচা হবে। এখানেও কিন্তু খরচাটা অনেক সীমিতভাবে করা যেতে পারে, সেটা আপনারা আপনাদের ডাক্তারের সাথে আলোচনা করে জেনে নেবেন। আইভিএফ এর ব্যাপারে আরও একটা ধারণা আছে যে আইভিএফ করা মানেই মাল্টিপল প্রেগনেন্সি হওয়া, যে টুইন হলো, ট্রিপলেট হলো। সেটা কিন্তু সবসময় সত্যি না। এটা দেখা গেছে যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিয়ান সিনারিওতে আমরা একের বেশি মানে 2টো ভ্রূণ আমরা দিয়ে থাকি। তো 2টো ভ্রূণ দিলে এবং সেটা যদি খুব ভালো কোয়ালিটির হয়, অনেক সময় 2টো একসাথে ইমপ্লান্ট হয়ে যায় ইউট্রাসে এবং তার থেকে টুইন প্রেগনেন্সি আসার সম্ভাবনা বাড়ে। কিন্তু টুইন ছাড়াও এরকম ক্ষেত্রেও সিঙ্গেল প্রেগনেন্সি আসে। তো টুইন আসা মানেই ঘাবড়াবেন না, বা টুইন আসলে যে তার অবস্ট্রেটিক কমপ্লিকেশন হবেই সবার ক্ষেত্রে, সেটাও সত্যি নয়। তো সেই জন্যে ডাক্তারের সাথে আলোচনা করে নেবেন, কারণ এখন সিঙ্গেল এমব্রিও ট্রান্সফার বলে একটা পদ্ধতি হয়, যেখানে আমরা সবথেকে বেস্ট এমব্রিওটা সিলেক্ট করে আমরা ফ্রিজ করে রেখে দিই এবং সিঙ্গেল এমব্রিওটাও আমরা ট্রান্সফার করতে পারি, যেখানে মাল্টিপল প্রেগনেন্সি আসার সম্ভাবনা অনেক গুণই কমে যাচ্ছে। অনেকে ভাবে যে আইভিএফ নেচারের এগেনস্টে যাওয়া, সেটা কিন্তু নয়। আইভিএফ যখনই হচ্ছে তখন কিন্তু আমরা নেচারের নিয়মগুলো অনেকটা মেনেই চলি। একটা ভ্রূণ যখন একজন মায়ের শরীরে সেটা গঠন হচ্ছে, সেটা কিন্তু আমাদের আইভিএফের সেটআপে আমাদের ল্যাবে সেই একই পরিবেশ মেনটেন করে ফার্টিলাইজেশন এবং ভ্রূণ তৈরি হয়। তো কোনো কিছুই নেচারের এগেনস্টে না, বরঞ্চ এখানে সিলেকশন একটা পদ্ধতি হয়। যে ভ্রূণগুলো খুব ভালো তৈরি হয় সেই ভ্রূণগুলোই কিন্তু প্রেগনেন্সি দেওয়ার ক্ষমতা রাখে এবং সেখান থেকেই কিন্তু একটা টার্ম অবধি প্রেগনেন্সি এগোয় এবং ডেলিভারি হয়। তাই নেচারের এগেনস্টে কোনো ট্রিটমেন্টই করা হয় না। তাই আইভিএফ কিন্তু প্রাকৃতিক নিয়ম ফলো করেই আমরা করি এবং আইভিএফ প্রেগনেন্সি কিন্তু আর 5টা প্রেগনেন্সির মতনই নর্মালভাবেই এগোতে পারে। তাই আপনার মনেও যদি কিছু সংশয় থাকে, সেটা কিন্তু অতি অবশ্যই আপনার ডাক্তারের সাথে আলোচনা করে এই মিথসগুলো অবশ্যই নিজের মন থেকে মুছে ফেলবেন। অনেকে ভাবে যে আইভিএফ করা মানেই হয়তো ভবিষ্যতে আর ন্যাচারালভাবে প্রেগনেন্সি হবে না, সেটা কিন্তু নয়। আমারও এরকম বহু পেশেন্ট আছে যারা আইভিএফ একবার করেছে, তখন হয়তো তাদের শারীরিক পরিস্থিতি বা বলতে পারেন যে পরিবেশটা ভেতরে এরকম ছিল যে তখন আইভিএফ করতে হয়েছে। এখন ওনাদের হয়তো শারীরিক পরিস্থিতি অনেক বেটার হয়েছে, তাই অনেকেই কিন্তু কনসিভ করে, ন্যাচারালিও কনসিভ করে। তো সেই জন্যে আপনাদের কি ফ্যাক্টর আছে যার জন্য আপনারা আইভিএফে এগিয়েছিলেন, সেটা ডাক্তারের সাথে একবার অ্যাসেস করে নিতে বলবেন। কারণ দেখা যায় যে আনএক্সপ্লেন ইনফার্টিলিটি, যেখানে হয়তো আগে আমরা কোনো কারণ বুঝছিলাম না, বা দেখা যায় যে আপনার ইউট্রাসে তখন হয়তো কিছু সমস্যার কারণে ইমপ্লান্টেশন হচ্ছিল না, বা এন্ডোমেট্রিওসিস আর পলিসিস্টিক ওভারি তখন হয়তো এমন খারাপের দিকে ছিল যে তখন হয়তো ভালো এগ তৈরি হচ্ছিল না। সেই পরিস্থিতি কিন্তু কাটানো যায় এবং উইথ টাইম ট্রিটমেন্টের সাহায্যে কিন্তু ইমপ্রুভও হয় অনেক ক্ষেত্রে। তখন কিন্তু পেশেন্টরা আবার ন্যাচারাল প্রেগনেন্সিও নিতে পারে।